দুর্নীতিবাজদের বিরুদ্ধে সারাশি অভিযান চলবে, হুঁশিয়ারি দুদক চেয়ারম্যানের। বিআরটিসিতে আজকেও অনেকগুলো মামলা আমরা করেছি। দেখেন, এভরিডে ইউ আর গেটিং নিউজ এবং দুর্নীতির ব্যাপারে। বিআরটিসিতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের ঠাঁই নেই বললেন কাদের। অতীত খুব একটা সুনামের বিষয় নয়। এখানে অনিয়ম, দুর্নীতির জঞ্জাল দীর্ঘদিন ধরে বাসা বেঁধে আছে। উন্নয়ন প্রকল্পে গতি আনতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। আমি চাই যে প্রকল্পগুলি আমরা গ্রহণ করেছি সেগুলি দ্রুত বাস্তবায়ন শুরু করা এবং সেটাতে যথাযথভাবে হয় সেটার উপর নজরদারিটাও বাড়াতে হবে। প্রথম একনিক সভায় ১,৮৯৩ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনের ভোট গ্রহণ ২৮ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি। এবং চলে গেলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। কাল কেন্দ্রীয় শহীদ মিনারে সব স্তরের মানুষের শ্রদ্ধা, বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি পারভিন মিতু। সংবাদে এছাড়াও থাকছে রডের দাম বৃদ্ধি নিয়ে একটি বিশেষ রিপোর্ট। সারা দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সারাশি অভিযান চলবে এবং অপরাধীরা পালানোর পথ পাবে না, এমন হুঁশিয়ারি দিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এদিকে আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ এবং অনুসন্ধানের তথ্য ফাঁস করার অভিযোগে সংস্থাটির পরিচালক ফজলুল হককে সাময়িক বরখাস্ত করেছে দুদক। চেয়ারম্যান জানান, দুদকের কোনো কর্মকর্তার মধ্যে কাজের গাফলতি পাওয়া গেলে তাদের বহিষ্কার করা হবে। দুর্নীতি করলে আমরা ছাড়ছি না কাউকে। আজকেও অনেকগুলো মামলা আমরা করেছি। দেখেন, এভরিডে ইউ আর গেটিং নিউজ এবং দুর্নীতির ব্যাপারে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমরা বসে নাই, আমরা কাজ শুরু করেছি এবং আমরা মনে করি যে এবার কাজটা সারাশির আক্রমণের মতোই হবে। দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিআরটিসিতে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি ভবনে গিয়ে তিনি বলেন, সংস্থাটির অতীত অভিজ্ঞতা ভালো না, বরং দুর্নীতিতে ভরা। মন্ত্রী কর্মকর্তাদের কাছে প্রশ্ন রাখেন, লোকসান দিয়ে বিআরটিসি আর কতদিন চলবে। শাকিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর মতিঝিলে বিআরটিসি ভবনে সংস্থার চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, আগামী এপ্রিলের মধ্যে ভারত থেকে নতুন ১১০০ গাড়ি আসছে বিআরটিসিতে। এর মধ্যে ৬০০ বাস, ৫০০ ট্রাক। এপ্রিলের মধ্যে ১১০০টা গাড়ি। ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, অনেক দাম দিয়ে বাস কেনা হচ্ছে, অথচ কিছুদিন পরপর তা নষ্ট হয়ে যাচ্ছে। জনগণ এসবের সুফল পাচ্ছে না। কোটি কোটি ডলার খরচ করে বিদেশ থেকে গাড়ি এনে তাতে জনস্বার্থের কোনো উপকার হবে না। মন্ত্রী এ সময় বিআরটিসি চেয়ারম্যানের কাছে লিজ দেয়া বাসের হিসাব চান। যেসব গাড়ি বিভিন্ন জায়গায় লিজ দেয়া আছে, এই লিজকৃত গাড়িগুলোর হিসাব আমি চাই। এগুলো বছরের পর বছর আমরা লিজ দিয়ে রাখবো, আর বিআরটিসি লোকসানি প্রতিষ্ঠান হয়ে থাকে, আমাদের কি লাভ? শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এমন নির্দেশনা দেন তিনি। এ সময় সততার সঙ্গে জনগণের আস্থা অর্জনে নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মারুফ রেজার রিপোর্ট। নতুন মন্ত্রিসভা গঠনের পর এটাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের প্রথম বৈঠক। পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করায় সরকার প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভোটের মাধ্যমে সরকারকে জনগণ যে গুরুদায়িত্ব দিয়েছে তার সম্মান রাখতে হবে। প্রবৃদ্ধি অর্জনের যে গতিটা সেটা অব্যাহত রাখতে হবে, কারণ আমি জানি একবার একটা পর্যায়ে উপর উঠে গেলে তারপর সেটাকে আরো বাড়ানো বেশ কষ্টকর হয়, কিন্তু তারপর আমি বিশ্বাস করি যে আমরা পারবো। জনগণের যে আস্থা বিশ্বাস, তাদের সেই বিশ্বাসের মর্যাদা যেমন আমাদের দিতে হবে এবং তাদের জীবন মান যাতে উন্নত হয়, বিশেষ করে একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ভাগ্যে যাতে পরিবর্তন হয় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কাজ করতে হবে। উন্নত বিশ্বের কাতারে সামিল ও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে চলমান প্রকল্পগুলোর গতি ধরে রেখে সুষ্ঠু বাস্তবায়নের নির্দেশনা ছিল তার। বিগত সরকারের শেষ সময়ে অনেকগুলি প্রকল্প আমরা খুব দ্রুত পাস করে গেছি। আমি চাই যে প্রকল্পগুলি আমরা গ্রহণ করেছি সেগুলি দ্রুত বাস্তবায়ন শুরু করা এবং সেটাতে যথাযথভাবে হয়, সেটার উপর নজরদারিটাও বাড়াতে হবে, কারণ যত বেশি নজরদারি বাড়বে কাজের গতি এবং কাজের মান তত বেশি ভালো হবে। বৈঠকে ১,৮৯৩ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে, যার পুরোটাই সরকারি অর্থায়নে বাস্তবায়ন হবে। যে প্রকল্প নিয়ে অনুশাসনটা আবার রিপিট করা হয়েছে, এটা কোনো নতুন প্রকল্প নয়, একটা বয়স্ক প্রকল্প চলছে, বৃদ্ধি করা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার বেড়ে দাঁড়িয়েছে ২৭.৪৫%। এইটার মধ্যে কোনো বিদেশি বিনিয়োগ আমার জানা মতে নেই। মারুফ রেজা, RTV, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোট আগামী ২৮ ফেব্রুয়ারি। সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এমন কথা জানালেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। একই সময় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ৩৬টি ওয়ার্ড এবং সৈয়দ আশরাফের মৃত্যুতে কিশোরগঞ্জ ১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সিটি কর্পোরেশনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ৩০ জানুয়ারি এবং কিশোরগঞ্জ ১ উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৩১ জানুয়ারি। সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তাফসিল ঘোষণা করা হবে আগামী ৩ ফেব্রুয়ারি। আর ৫ ধাপে হবে উপজেলা নির্বাচন। সংরক্ষিত এবং সাধারণ ওয়ার্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে যেটা হবে সেটি হলো, এগুলো ইউনিয়ন ছিল, এগুলো সম্প্রসারিত ওয়ার্ড। উত্তরে ৩৬টি ওয়ার্ডে এবং দক্ষিণে 18টি ওয়ার্ডে এবং উত্তরে 18টি ওয়ার্ডে, এবং মেয়র পদে 0 আসনে উপনির্বাচন। এটাও ভোট গ্রহণের তারিখ ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। তবে এখানে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২ ফেব্রুয়ারি, আর প্রাপ্তিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি শনিবার। ভোট গ্রহণের তারিখ ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। গেল ৩০ ডিসেম্বর ছিল বাংলাদেশের গণতন্ত্র হত্যা দিবস, এমন মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও শহরে জেলা বিএনপি নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি বলেন, দেশ বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে জেগে উঠতে হবে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দেশে আর কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণের মতামতকে প্রাধান্য দেয় না। নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তারা ভাঙচুর করেছে, মামলা দিয়েছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, পোস্টার ব্যানার ছিঁড়েছে, তারা আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। কেন এটা করতে হচ্ছে? কেন? একটা মাত্র কারণ, আওয়ামী লীগ সঙ্গে জনগণ নাই। পরাজিত হয়েছে বাংলাদেশের মানুষ, পরাজিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্র, ঐক্যফ্রন্ট, বাংলাদেশের জনগণ পরাজিত হয় নাই। সাভারে বিষাক্ত ট্যানারি বর্জ্য দিয়ে মাছ ও মুরগির খাবার তৈরির অপরাধে 2 জনকে 1 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করেছে র্যাব। অন্য আরও 6 জনকে 1 মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় বিষাক্ত ট্যানারি বর্জ্য দিয়ে মাছ মুরগির খাবার তৈরির 1000 মেট্রিক টন বিষাক্ত পোল্ট্রি ফিড জব্দ করে র্যাব। সাভার থেকে জিয়াউর রহমান জিয়া তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি।
সাভারের ভাকুরতা ও হেমায়তপুরে গড়ে উঠেছে মানবদেহের জন্য ক্ষতিকর ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরির কাঁচামালের কারখানা। মঙ্গলবার দুপুরে র্যাব এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ অভিযানে এমন সব ভয়াবহ চিত্র উঠে আসে। অভিযানে বিষাক্ত ট্যানারির বর্জ্য দিয়ে মাছ এবং মুরগির খাবার তৈরির 11,000 মেট্রিক টন মালামাল জব্দ করে র্যাব। আমরা এখান থেকে হিউজ কোয়ান্টিটি প্রায় 11,000 টনেরও বেশি এখান থেকে আমরা এই ধরনের পোল্ট্রি ফিড বা সামগ্রী আমরা জব্দ করেছি। এটি একটা এই যাবৎকালে অভিযানের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু আজকে আমরা এখান থেকে পেয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনের ফাঁক গলে এসব অপরাধীরা বের হয়ে আসছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। এর আগে অভিযান পরিচালনা করেছি, আমরা এখান থেকে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু কিছুদিন অভিযান না করার কারণে এই সুযোগে তারা আবার এখানে শুরু করছে। আজকে আমরা এখান থেকে হাতে নাতে 8 জনকে আটক করে 2 জনকে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে, বাকি 6 জনকে 1 মাস করে কারাদণ্ড আদেশ করা হয়েছে। আমরা একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে জাতীয় স্বার্থে এই ধরনের অপরাধ যেন কেউ না করে। এসব খাবার খাওয়ার ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। পোল্ট্রি ফিডের সঙ্গে এটা মিশাই, এটার দাম কম কিন্তু প্রোটিনের মাত্রাটা খুব বেশি, সেই কারণে এটা মানে ব্যবসায়ীদের জন্য, অসাধু ব্যবসায়ীদের জন্য সাশ্রয়ী হয়। এই কারণে ওরা এটা মিশানোর ফলে যে পোলট্রি খুব তাড়াতাড়ি স্বাস্থ্যবান হয় এবং আমরা সেটা খাই। পোলট্রিতে কিন্তু এটা ক্ষতি করছে না, এটা ক্ষতি করছে ওইটা খাওয়ার ফলে ওর মধ্যে যে ক্রোমিয়ামটা থাকে সেটা আমাদের মানবদেহে যখন প্রবেশ করে এটা মানবদেহে খুব ক্ষতিকর। অভিযানে জব্দ সরঞ্জাম পুড়িয়ে ফেলা হলেও কিছুদিন পর এসব কারখানা আবারও চালু হয়। তাই শুধু অভিযান নয়, যথাযথ আইন এবং বাস্তবায়নের পাশাপাশি প্রয়োজন সামাজিক সচেতনতা, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সুরাইয়া মুন্নি, RTV। খাদ্যে ভেজাল বিরোধী অভিযানে 2,46,000 টাকা জরিমানা আদায় ও 7 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের 7ম দিনে কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা নেতৃত্ব দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহবাগের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে 65,000 টাকা জরিমানা ও 3 জনকে 5 দিনের জেল দেওয়া হয়। খিলগাঁওয়ে 36,000 টাকা জরিমানা ও 1 জনকে 2 দিন জেল দেওয়া হয়। পুরান ঢাকার আগা সাদেক রোডে 65,000 টাকা জরিমানা ও 1 জনকে জেল এবং অঞ্চল 5-এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল হক পূর্ব ধোলাই পাড়ে অভিযান চালিয়ে 75,000 টাকা জরিমানা আদায় ও 2 জনকে 3 দিনের কারাদণ্ড দেন। ফার্মেসিতে গিয়েছি, সেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। আজকে আমি 5টি মামলা ডিসপোজাল করেছি মোবাইল কোর্টের মাধ্যমে। 3টি প্রতিষ্ঠানকে 2টি প্রতিষ্ঠানকে 50,000 করে, 1টি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করেছি। এছাড়া মাই হোমিও হেলথ কেয়ারের মনিরুল ইসলামকে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মিতালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বাবুর্চি আজিজুর রহমানকে ময়লা নোংরা খাবার পাওয়ার জন্য 3 দিনের কারাদণ্ড দিয়েছি। চলে গেলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। মঙ্গলবার ভোরে রাজধানীর আফতাবনগরের ভাড়া বাসায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। বুধবার সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সব স্তরের মানুষের শ্রদ্ধা শেষে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। ৭১-এর রণাঙ্গনের কিশোর যোদ্ধা, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। বাংলা গানের স্রষ্টা এই কিংবদন্তি সঙ্গীত অঙ্গনে আলো ছড়ালেও ব্যক্তিগত জীবনে ছিলেন অনেকটাই নিভৃতে। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে আক্রান্ত হলেও হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ভোরে না ফেরার দেশে চলে যান তিনি। 3:56 উনি আমাকে ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে দুটো কথা বললেন যে, রোজেন আমি বুকে ব্যথা করছে, যত সময় আমার হার্ট অ্যাটাক, তুমি একটু আসো। পরে ওনার রুমে যেয়ে দেখি যে উনি অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তখন আমার সন্দেহ হলো, আমি পালস চেক করে দেখি পালস নাই। আমাদের প্রজন্মকে উনি ধরে রাখার যে একটা দায়িত্ব বোধ নিয়েছিলেন, আমরা বলবো যে এটা কখনোই এই ক্ষতিপূরণ হওয়ার নয়। সকালে তার মৃত্যুর খবর পেয়ে বাসায় ছুটে আসেন সঙ্গীত অঙ্গনের সুপরিচিত অনেকেই। এ সময় কান্নায় ভেঙে পড়েন প্রিয় বুলবুল ভাইয়ের অকাল প্রয়াণে। একজন গীতিকবি, সুরকার হিসাবে বাংলাদেশের, আমি বলবো যে আমি যদি একটা হার্টের মানে মেইন ভেসেল 5টা যদি হয়, আমি বলবো যে একটা ভেসেল চলে গেল, ব্লক হয়ে গেল। আধুনিক গান, দেশাত্মবোধক গান, সিনেমার গান, সকল গানই অন্যতম মাত্রা, উচ্চতম মাত্রা। আমাদের বাংলা গানের সাথে উনি চিরকাল অবস্থান করবেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল আর আসবে না,
এরকম জন্ম একটাই লোক। এই দেশ তার কাছে কৃতজ্ঞ। উনি আজ শুধুমাত্র গান দিয়ে কৃতজ্ঞ নয়, দেশ প্রাপ্তিতেও তার অনেক বড় অবদান। ওনার শেষ জীবনটা ভীষণ ভীষণ কষ্টের, এটা আসলে ভাবা যায় না। এটা উনি যে এতদিন বেঁচে ছিলেন, কিভাবে বেঁচে ছিলেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল অসুস্থ হলে তার হার্টের ধমনীতে 8টা ব্লক ধরা পড়ে। পরে গত বছরের মে মাসে রিং পরানো হয়। মৃত্যুকালে তিনি একমাত্র সন্তান সামিরকে রেখে চলে গেলেন না ফেরার দেশে। সোহেল রানা, RTV, ঢাকা। গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল ছিলেন আধুনিক বাংলা গানের অন্যতম স্রষ্টা। দেশাত্মবোধক গানের আজকের যে সমৃদ্ধি, তার নেপথ্যের অন্যতম কারিগর এই বীর মুক্তিযোদ্ধা। জীবনে কাজের স্বীকৃতি হিসেবে 21শে পদক, রাষ্ট্রপতি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার কর্মজীবনের খানিকটা তুলে ধরছেন মারুফ রেজা। সারা দেহ খেয়ে গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না। বাংলা গানে আজ এত যে ভালো লাগা, এত যে আবেগ, তা সম্ভব কেবলই পরিপূর্ণ সৃষ্টি হয়ে ওঠার কারণেই। যারা সৃষ্টি করে গেছেন এমন অনেক নেপথ্যদের মধ্যে অন্যতম আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। 70 দশক থেকে শুরু করে এই সময় পর্যন্ত আধুনিক বাংলা গানে তার সৃষ্টি অসংখ্য। বলা যায় সঙ্গীত ভক্তদের হৃদয়ে একটি গানের রেশ কাটতে না কাটতেই পেয়েছেন আরো অনেকগুলো। খাদ্যমন্ত্রী খাদ্য দেন, 1956 সালের 1 জানুয়ারি জন্ম নেয়া আহমেদ ইমতিয়াজ বুলবুল 71-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন মাত্র 15 বছর বয়সে। দেশের প্রতি অগাধ ভালোবাসার আরো খানিকটা প্রসারিত হয় তার দেশাত্মবোধক গান সৃষ্টির মাধ্যমে। চুপি চুপি একটি ছবির গল্প, চিত্রনাট্য বা অভিনয়কে ছাড়িয়ে গানই যে বড় হয়ে উঠতে পারে তার বড় প্রমাণ 80 দশকের ছবি নয়নের আলো। গল্প মনে না থাকলেও গানগুলো এখনো দোলা দেয় সঙ্গীত ভক্তদের হৃদয়কে। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে। 1978 সালে মেঘ বিজলি বাদল ছবিতে প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন বুলবুল। এরপর সময়ের হাত ধরে তা ছাড়িয়ে যায় 300-রও বেশি সংখ্যায়। ছোটবেলায় মিষ্টি খাওয়ার খুব একটা আমি পোকা ছিলাম। মৃত্যুর ঠিক দিন 20 আগে ফেসবুক অ্যাকাউন্টে নিজের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, আমাকে যেন ভুলে না যাও। আজ চিরবিদায়কালে কিভাবে বলা যায় তাকে, যার এত এত সৃষ্টি, তার তো ধ্বংস নেই, তাকে সহজেই ভোলা যায় না। আহমেদ ইমতিয়াজ বুলবুল। তুমি আমার জীবন। মারুফ রেজা, RTV, ঢাকা। বেড়েই চলছে নির্মাণ সামগ্রী রডের দাম। গেল এক সপ্তাহে বিভিন্ন মানের রডের দাম বেড়েছে প্রতি টন 1000 থেকে 4500 টাকা। এজন্য আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধিকে দায়ী করছেন বাংলাদেশ ইস্পাত প্রস্তুতকারক অ্যাসোসিয়েশন। আর প্রকৌশলীরা বলছেন, দাম বাড়ানোর এমন অজুহাত নিয়ন্ত্রণের উদ্যোগ না নিলে সংকটে পড়বে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সহ নির্মাণ অবকাঠামো। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সরকারের নানা উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে চলছে দ্রুতগতিতে। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসের মতো বড় বড় প্রকল্প এখন দৃশ্যমান। রয়েছে ছোট বড় ফ্লাইওভার সহ নানা অবকাঠামো প্রকল্প। এসব অবকাঠামো উন্নয়নে নিয়মিত যোগানের বড় একটা অংশ জুড়ে রয়েছে নির্মাণ সামগ্রী, রড ও সিমেন্ট। বর্তমানে দেশের 34টি সিমেন্ট ও 45টি ইস্পাত প্রতিষ্ঠানে নিয়মিত উৎপাদন অব্যাহত থাকলেও চাহিদা মাত্র 60 ভাগ। চাহিদার বিপরীতে সরবরাহের ঘাটতি না থাকলেও বেড়ে চলেছে নির্মাণ সামগ্রী, রডের দাম। গেল 1.5 বছরে কয়েক দফা দাম বৃদ্ধিতে যেমন উন্নয়ন খরচ বেড়েছে, তেমনি মুখ থুবড়ে পড়েছে অনেক ব্যক্তি মালিকানাধীন অবকাঠামো।
বর্তমানে মিলগেটে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন সাধারণ গ্রেডের 400 ওয়াট MS রড বিক্রি হচ্ছে 51 থেকে 52 হাজার টাকায়, যেখানে গেল সপ্তাহে ছিল 47 থেকে 47.5 হাজার টাকা। সে হিসেবে দাম বেড়েছে 4,000 থেকে 4,500 টাকা। একই সময়ে সেমি অটো 60 গ্রেড বা 500 ওয়াটের সিলযুক্ত রডের দাম টনে বেড়েছে 3,000 টাকা। আর বিভিন্ন ব্র্যান্ডের 60 গ্রেডের প্রতি টন রড 1,000 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে 60 থেকে 63 হাজার টাকায়। দাম বাড়লেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় নির্মাণ সামগ্রীর দাম তুলনামূলক বাংলাদেশে কম বলে দাবি এই অ্যাসোসিয়েশন নেতার। যে স্টিল তৈরির জন্য যে কাঁচামালটা সেটা পৃথিবীর অন্তত মিনিমাম 50টা কান্ট্রির উপর আমরা নির্ভরশীল। অনেক কান্ট্রিতে এই মুহূর্তে যে তাদের উৎপাদন বা কালেকশন সম্পূর্ণ বন্ধ, বিকজ ওইখানে স্নোফল হচ্ছে, র মেটেরিয়াল সাপ্লাই পাচ্ছি না। র মেটেরিয়াল সাপ্লাই শর্ট হয়ে যাওয়া মানে বাজারে কিছু প্রভাব পড়ে। এখনও আমাদের দেশে যে স্টিলের প্রাইস আছে পার্শ্ববর্তী ভারত, কোরিয়া, জাপান, চায়না, ওই সেই তুলনায় আমাদের দেশে এখনও স্টিলের বাজার অত্যন্ত সহনশীল এবং রিজনেবল প্রাইসে যাচ্ছে। এমন লাগামহীন দাম বৃদ্ধি বন্ধে সরকারকে এখনই উদ্যোগ নেওয়ার পরামর্শ এই স্থপতির। যে হাত ভাঙা শিল্পের কারণে আমাদের একটা কাঁচামালের সরবরাহ যেমনি করে রয়েছে, তেমনি করে আমদানিতেও সরকার অতীতে এই ধরনের ঘটনার কারণে একটা পুনর্ব্যবস্থার মধ্যে দিয়ে সহজতর করার পরেও এই দ্রব্যমূল্য, অর্থাৎ এই কাঁচামালের কারণে যে দ্রব্যমূল্যের উচ্চ মাত্রা, তার নিয়ন্ত্রণে সরকারের তেমন নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে বলে মনে হচ্ছে না। নির্মাণ ব্যয় কমাতে এখনই এই খাতের প্রতি সংশ্লিষ্টদের নজর দেওয়ার তাগিদ এই নির্মাণ প্রকৌশলীর। জাহিদ রহমান, RTV, ঢাকা। দুর্নীতির দায়ে আলোচিত সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনিকে দেয়া 12 বছরের কারাদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচারপতি এনাম আলীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ আজ জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের মামলায় চাকরিচ্যুত এই সরকারি কর্মকর্তার লিভ টু আপিল খারিজ করে দেন। বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি বিরোধী অভিযানের মধ্যে 2007 সালের 29 মে ওসমান গনির উত্তরার বাসায় অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা 99,89,600 টাকা, 1300 মার্কিন ডলার, 3,000 মালয়েশিয়ান রিঙ্গিত এবং প্রচুর স্বর্ণালংকার উদ্ধার করে। সাংবাদিকদের বেতন ভাতা নিশ্চিতে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার বিকেলে নবম ওয়েজ বোর্ড নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে যান সাংবাদিক নেতারা। এই সময় তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে নবম ওয়েজ বোর্ডে টেলিভিশন সংবাদ কর্মীদের বিষয়টি নিয়েও আলোচনা হবে। বর্তমান সরকারকে গণমাধ্যম বান্ধব সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, গণমাধ্যমের বিকাশে কাজ করছে সরকার। বেতন ভাতা দিই যাতে নিশ্চিত হয়, সেই লক্ষ্যে আমরা এই কাজটি দ্রুত শুরু করেছি। নবম ওয়েজ বোর্ডে শুধুমাত্র সংবাদপত্রকে ইনক্লুড করা হয়েছে, এখানে টেলিভিশন ইনক্লুডেড নয়। এই বিষয়গুলো আমরা আলোচনা করব। নিজেদের মধ্যে মারামারির পর বিশ্ব ইজতেমা পালনে আদালতের নির্দেশনা চেয়ে রিট দায়ের করাকে লজ্জার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানিকালে বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালতের রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ নুরুল আমিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। শুনানির এক পর্যায়ে আদালত রিটকারীর উদ্দেশ্যে বলেন, নিজেরা 2 ভাগে বিভক্ত হয়ে দিনে প্রচার কিভাবে করবেন, সংশোধন হয়ে নিজেদের মধ্যে বিভেদ নিরসন করার পরই আদালত সব শুনবেন বলে জানান। চাঁদপুরে মেঘনা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। একটি চক্র দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করায় হুমকির মুখে সেচ প্রকল্পের বাঁধ। প্রশাসন বলছে, নৌযান জব্দ করেও বন্ধ করা যাচ্ছে না বালু চুরি। চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরীর তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। চাঁদপুরের মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন আর বিক্রয়। দীর্ঘদিন থেকে বালু চুরি করায় সরকার বঞ্চিত হচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব থেকে।
এদিকে বালু উত্তোলন করায় ভাঙনের হুমকির মুখে পড়েছে চরের আশ্রয়ন প্রকল্প, মেঘনা ধনগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ইকোনমিক জোন ও প্রস্তাবিত হাইটেক পার্ক সহ চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি সব ভাঙে নিয়ে যাবে। বর্তমানে এখনই ঝুঁকিপূর্ণতে আছে, এগুলো বসতবাড়ির জন্য খুবই হুমকির মুখে পড়ছে। এর আগে বালু উত্তোলনের প্রতিবাদ করায় মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান আজহার উদ্দিন খুন হয়েছেন একটি সিন্ডিকেটের হাতে। বালু উত্তোলনকারীদের ধরতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যকেও প্রাণ দিতে হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের। এখানে আশ্রয়ন প্রকল্পগুলি এবং নদীর পাড়ের মানুষ এইগুলি যে কোনো সময় এই অবৈধ বালু উত্তোলনের কারণে এগুলি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। বিভিন্নভাবে জরিমানা এবং কারাদণ্ড দিয়ে সেটি ব্যবস্থা নিচ্ছি এবং এই ব্যবস্থা কার্যক্রম আমরা চিন্তা ভাবনা করছি আরো জোরদার করে এটিকে আরো নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসার। বালু উত্তোলন বন্ধে কার্যকর উদ্যোগ দেখতে চায় এলাকাবাসী। অভি ইসলাম, টিভি। পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম বলেছেন, নির্ধারিত সময়ের আগে শেষ হবে রাজবাড়ী শহর রক্ষা বাঁধ প্রকল্পে নির্মাণ কাজ। সকালে রাজবাড়ীতে বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি দেখতে আসেন তিনি। পরে সাংবাদিকদের উপমন্ত্রী বলেন, আগামী বর্ষা মৌসুমে ভাঙনের হাত থেকে রাজবাড়ী শহরকে রক্ষায় সব উদ্যোগ নিয়েছে সরকার। নদী তীরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে কোনো মূল্যে রক্ষা করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 329 কোটি টাকা ব্যয়ে 4.5 কিলোমিটার বাঁধটি নির্মাণ কাজ শেষ হবার কথা 2020 সালের মে মাসের মধ্যে। নির্মাণ কাজ করছে খুলনা শিপইয়ার্ড কর্পোরেশন। সময়ের মধ্যে আমাদের এই প্রকল্পটি শেষ হবে। ভাঙন রোধের জন্য যেহেতু বর্ষার আগে আমরা ভাঙনকে প্রথম প্রাধান্য দিচ্ছি সব জায়গায়, এটা মাননীয় প্রধানমন্ত্রী এই ব্লক 1 ফেব্রুয়ারি থেকে 6000 এবং আপনার এই যেটা জিও ব্যাগ 10 লক্ষ, এইটার টার্গেট তো আমরা 100% ফুলফিল করা সম্ভব। যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতুর উত্তরে আরও একটি ডাবল লাইনের রেল সেতু নির্মাণ করা হবে, যার অর্থায়ন করবে জাপান সরকার। দুপুরে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে কথা জানান রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। বলেন, সেতুটি হলে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী সহ সারা দেশের রেল যোগাযোগে নতুন মাত্রা যোগ হবে। জাপানি অর্থায়নে আমরা করতেছি, ওইখান থেকে 300 ফিট আপনার উজানের দিকে তার ডাবল লাইনের আরেকটা রেলওয়ে ব্রিজ। এই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে যে রেলের জন্য ঢাকার যোগাযোগের যে কথাগুলি বলছেন, আমাদের জন্য নতুন নতুন রেল সংযুক্ত করার জন্য কিন্তু এটা একটা বড় বাধা। এসএসসি ও সমমানের পরীক্ষায় আগে কোনো ধরনের অনৈতিক পথ খোঁজ না করতে পরীক্ষার্থী অভিভাবকদের আহ্বান জানিয়েছে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। সকালে চট্টগ্রাম নগরীর MA স্টেডিয়ামে 48তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, অনৈতিক পথে হেঁটে কখনোই ভালো ফল পাওয়া যায় না। আগে থেকে প্রশ্নপত্র পাওয়ার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ না থাকলে দুষ্কৃতকারীরাও এ পথ থেকে সরে আসবে। এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে বলেও জানান মন্ত্রী। যদি বিশাল আগ্রহ না থাকে, চেষ্টা না থাকে পাবার, তাহলেও কিন্তু যারা এই অপকর্মটি করে তাদেরও কিন্তু এই অপকর্মটি করবার সেই চেষ্টা আর থাকবে না। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নতুন স্বাদের আইসক্রিম নিয়ে এসেছে ইগলু। বাচ্চাদের জন্য থাকছে কালার্স কোন আইসক্রিম। লিটার ট্যাবেও আছে ভেলভেট, ফ্রেঞ্চ ভ্যানিলা ও স্ট্রবেরি চিজ কেকের দুর্দান্ত ফ্লেভার। বিকেলে বাণিজ্য মেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইগলু আইসক্রিমের CEO কামরুল হাসান। অনুষ্ঠানে ইগলুর ন্যাশনাল সেলস ম্যানেজার মাজেদুল হক, হেড অব মার্কেটিং সুরাইয়া সিদ্দিকা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের বাজারে টাটা এবং নিটল মোটরস যৌথভাবে নিয়ে এসেছে নতুন গাড়ি টাটা LPT 1212। ক্রেতাদের বিষয়টি মাথায় রেখে ডিজাইন করা হয়েছে নতুন এই গাড়িটির। কার্গো পরিবহন ব্যবস্থার জন্য একে মাঝারি ট্রাক হিসেবে ধরা হয়েছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ বলেন, জ্বালানি সাশ্রয় এবং অধিক ক্ষমতাসম্পন্ন এই কার্গোযান বাণিজ্যের প্রসারে সহায়ক হবে। পছন্দের ট্রাক হিসেবে এটি ক্রেতাদের নজর কাড়বে বলেও আশা করেন তিনি।
সংবাদ শেষ করব খেজুরের রসের খবর দিয়ে। শীতের অন্যতম অনুষঙ্গ খেজুরের রস। লালমনিরহাটে খেজুরের রস দিয়ে মানসম্মত গুড় তৈরি করেছেন অনেকে। খাঁটি রসের গুড় কিনতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন জেলার ক্রেতারা। এতে লাভের মুখ দেখছেন গুড় ব্যবসায়ীরা। লালমনিরহাটে স্টাফ রিপোর্টার হাসানুল আজিজের সহায়তায় সুরাইয়া মনির রিপোর্ট। হালকা কুয়াশা আর খেজুর গাছ থেকে গাছের রস নামানো শীতের ভোরে গ্রামের পরিচিত দৃশ্য। টাটকা রস গাছিরা পৌঁছে দেন বাড়ি বাড়ি। জমানো রস দিয়ে ব্যবসায়ীরা তৈরি করেন গুড়। লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামে এখন ধুম পড়েছে গুড় তৈরির। প্রতিদিন শত শত খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করছেন ব্যবসায়ীরা। ভেজাল মুক্ত খেজুরের গুড় কিনতে গ্রামেই হাজির হয়ে যাচ্ছেন বিভিন্ন জেলার ক্রেতারা। খেজুর গাছ থেকে রস নামাচ্ছে, সেই রস থেকে খাঁটি গুড় তৈরি করতেছে। আমরাও সেই গুড় নেওয়ার জন্য অনেক দূর থেকে আসছি। ব্যবসায়ীরা আসিয়ে এখান থেকে গুড় প্রতিদিন কিনে নিয়ে যায়। এই খেজুর গুড় তৈরি করে অনেকেই আর্থিক দিক দিয়ে অনেক আয় হচ্ছে। গুড় তৈরিতে ফরমালিনের ব্যবহার কঠোরভাবে তদারকি করা হচ্ছে বলে জানালেন জেলা বিপণন কর্মকর্তা। গুড়ের মান সম্পন্ন খুবই ভালো। আমরা নিজেও এখানে যাচ্ছি, তাদেরকে তদারকি করতেছি তারা কোনো ধরনের ফরমালিন ব্যবহার করে কিনা এটা আমরা নিজেও দেখতেছি এবং মার্কেটও গত বছরের চেয়ে এবার মার্কেট খুব ভালো পাচ্ছে। ভেজাল মুক্ত খেজুরের গুড় তৈরি অব্যাহত রাখতে সরকারি সহায়তা চান উদ্যোক্তারা। সুরাইয়া মুন্নি, RTV। শীতের হরেক রকম রসালো পিঠা প্রথম দেখায় জিভে জল আসে। ভাপা, পুলি, চিতই, রসুন পাকন, পাটিসাপটা সহ বাহারি পিঠার এমন পসরা বসে পাবনার আটঘরিয়ায়। সোমবার উপজেলার কবিবন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই পিঠা উৎসব হয়। বিভিন্ন এলাকা থেকে আসা 91 জন প্রতিযোগী উপস্থাপন করেন বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। পিঠাপুলি সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দিতে এই মেলার আয়োজন বলে জানান আয়োজকরা। আগামীতে এটি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা। আগে আমরা ছোটবেলায় দেখছি, তো এখন এটা প্রায় বিলুপ্তির পথে। এখন এই জায়গায় এসে এত আইটেম দেখে সেই অতীত ছোটবেলার কথা মনে পড়ে গেল। যেসব পিঠা আনছি সেসব পিঠার নাম আমি জানি না, এখানে এসে আমি অনেক পিঠার নাম জেনেছি। গতবার অংশগ্রহণ করছিলাম, 21 রকম পিঠা নিয়ে আসছিলাম, তো এবার বাড়তি আমি 44 রকম পিঠা নিয়ে আসছি। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে, হুঁশিয়ারি দুদক চেয়ারম্যানের। বিআরটিসিতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের ঠাঁই নেই বললেন কাদের। উন্নয়ন প্রকল্পে গতি আনতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রথম একনেক সভায় 1893 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ 28 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 30 জানুয়ারি। এবং চলে গেলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। কাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।